টিভি9 বাংলায় স্বাগত। ফুলবান ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। আর সবার প্রথমে জয় শ্রী জাঙ্গির হামিমের টার্গেটে কারা কারা ছিল এবং কিভাবে তাদের কাজ চলতো সেদিকে নজর রাখতে হবে। চিনার পার্কে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়ি রেকি করেছিল এই মোহাম্মদ হামিম মন্ডল। হামিমকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য রাজ্য এসটিএফ এর হাতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয়। সুজয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে টার্গেটে সেটা প্রথম দিনই আমরা জানতে পেরেছিলাম। স্বাভাবিকভাবে আর কোন কোন দিকগুলো এই হামিম তারা খতিয়ে দেখেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করার জন্য এবং কিভাবে এই কাজটা চলেছিল? দেখো, চীনা পার্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে সেখানে রেকি করতে পৌঁছে গিয়েছিল এই হামিম মন্ডল। এবং শুধু সেখানে নয়, নিউ টাউনে যে পথ ধরে শুভেন্দু অধিকারী তিনি প্রশাসনিক কাজে যান বা নবান্নে গিয়ে পৌঁছন, সেই পথেও সে ক্যাব ভাড়া করে রেকি করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে অর্থাৎ চীনা পার্কের বাসভবনের সামনে পৌঁছলো, সেখানে সে তার বাড়ির ছবি বা ভিডিও তুলতে পারেনি। কেন তুলতে পারেনি? এসটিএফ এর জেরায় এই হামিম জানিয়েছে যে যেহেতু মুখ্যমন্ত্রীর বাসভবন হাই সিকিউরিটি জোন, সেখানে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, সবসময়ের জন্য সেখানে পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকেন, ফলে সে সেইখানে কোনো ঝুঁকি নেয়নি যাতে তার পরিচয় ফাঁস হয়ে যায়। সে কারণেই সে কোনো ভিডিও বা ছবি তোলেনি। কারণ সিসিটিভির সামনে, পুলিশের সামনে মুখ্যমন্ত্রীর বাড়ির যদি ছবি বা ভিডিও কেউ তোলার চেষ্টা করে, গতিবিধি যদি দীর্ঘক্ষণ চলতে থাকে, তাহলে একটা সন্দেহ জন্মাতে পারে পুলিশের। আর তাতেই যদি সেটা হয় তাহলে তার পরিচিতি এবং তাদের এই যে মডিউলটা তারা তৈরি করছিল সেটা ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু নিউ টাউনে যে পথ থেকে মুখ্যমন্ত্রী যান, সেই পথে যে আনকাভার্ড এরিয়া রয়েছে, সেই আনকাভার্ড এরিয়াগুলোকে সে চিহ্নিত করার চেষ্টা করেছিল। সে ক্যাবে করে যাওয়ার সময় সে বেশ কিছু জায়গার ছবি, ভিডিও সমস্তটাই তুলেছিল। নিউ টাউন যথেষ্ট সিসিটিভি মোড়া নিরাপত্তার চাদরে থাকলেও নিউ টাউনের কিছু কিছু জায়গাও রয়েছে যেখানে সর্বক্ষণ পুলিশ কর্মীরা থাকেন না, বা মুখ্যমন্ত্রীর যে লাইন অফ রুট সেখানেও কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো আনকাভার্ড এলাকা বের করা যায় সেই চেষ্টা করেছিল। ফলে বুঝতেই পারছো যে তারা কতটা সুপরিকল্পিত ভাবে তাদের কাজ এগিয়ে যাচ্ছিল। এবং এই হামিম মন্ডলের কিন্তু দায়িত্ব ছিল মূলত শুভেন্দু অধিকারীর গতিবিধি ফলো করা, কোথায় কোথায় থাকেন, কোন জায়গা সেগুলি, সেখান থেকে কোন আনকাভার্ড এরিয়াগুলোকে টার্গেট করা যেতে পারে সেগুলোকে খুঁজে বের করে ভার্টি গ্যাংকে দেওয়া। এটাই সে করেছে। বিষয় তথ্য উঠে এসেছে এসটিএফ এর হাতে, তারা তাদের মতো তদন্ত চালিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ সুজয়। আমাদের কাছে নেশন ফার্স্ট, মানুষের সুরক্ষা প্রথম। তাই জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়তে আজকে করছেন, এগুলো নিয়ে সরব হয়েছেন, বরাবর সরব হয়েছেন। তাই জন্য তাকে মারার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত ভীত। আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার বলবো যে গাড়ি থেকে নেমে হ্যান্ডশেক করা, এর মধ্যে ঢুকে যাওয়া, এগুলো একেবারেই উচিত নয়। নাই মাননীয় প্রধানমন্ত্রীর করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি দেখেছি বিদেশে গিয়ে নেমে যান, গাড়ি থেকে চলে যাচ্ছেন। আমাদের ভীষণ ভয় লাগে, কারণ দেশটা দাঁড়িয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং রাজ্যটা দাঁড়িয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। আর কখন এই বেঙ্গল মডিউল সক্রিয় হয়ে উঠলো? ঠিক যখন এই বেঙ্গলে পালাবদল হলো, এই রাজ্যে পালাবদলের পরে বিজেপি জেতার পরে শাসক দলের নেতাদের উপর নজরদারি শুরু করেছিল এই হামিম। জঙ্গি হামিম নিয়ে আর কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইন্টারোগেশনে আমরা জানবো। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এইরকম একটা সন্ধিক্ষণ, এই রাজ্যে যখন পালাবদল হচ্ছে, যখন বিজেপি সরকার গঠন করছে, তখনই কিন্তু একের পর এক নজরদারি বিজেপির একাধিক নেতা, এবং শুধু তাই নয়, সেখানে মুখ্যমন্ত্রীর বিভিন্ন রুটের উপর রেকি করা তথ্য তো উঠে আসছে। এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো? দেখো, হামিম মন্ডল তার সঙ্গে বিভিন্ন পাক হ্যান্ডলার বা আইএসআই যোগ থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগটা কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক মাস আগে থেকেই। কিন্তু হামিমের কাছে সক্রিয় হওয়ার বা অ্যাক্টিভ হওয়ার নির্দেশটা কখন এসে পৌঁছলো? ইতিমধ্যেই যেটা এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি বা তদন্তকারীরা যে তথ্য হাতে পেয়েছেন, যে হামিমের কাছে কিন্তু ইনস্ট্রাকশন এসে পৌঁছয় 2026-এর মে মাসে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরপরই কিন্তু তার কাছে সক্রিয় হওয়ার বা অ্যাক্টিভ হওয়ার যে ইনফরমেশন বা তথ্য সেটা এসে পৌঁছয়। তাহলে কেন নির্বাচনের ফল ঘোষণার পরেই তার কাছে এই মেসেজ এসে পৌঁছলো? কোথাও গিয়ে কিন্তু যেটা তদন্তকারীরা মনে করছেন যে রাজ্যে রাজনৈতিক ক্ষমতার যে পালাবদল হলো, সেই কারণেই
সম্ভবত বা সম্ভাব্য পাক হ্যান্ডলার বা আইএসআই যোগ থাকা যে সমস্ত সহযোগীদের সঙ্গে এই হামিম মণ্ডলের যোগাযোগ ছিল তাদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই নির্দেশে কি বলা হয়েছিল, যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি, যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপরে নজরদারি চালানো বা তাদের গতিবিধি উপরে রেকি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিপন্ন করা, এমনকি সংগঠনের কাজের জন্য আরও রিক্রুট করা, এমনকি যেটা আমরা এই যে অর্পিতা সরকার যখন গ্রেপ্তার হয়েছে হামিমের বান্ধবী, সে গ্রেপ্তার হওয়ার পরে যে হানি ট্র্যাপের মাধ্যমে অ্যাবডাকশন বা অপহরণ করা, এ ধরনের বিভিন্ন তথ্য যে সামনে এসছে, এই কাজগুলোই কিন্তু একেবারে সক্রিয়ভাবে করার জন্য নির্দেশ এসেছিল হামিম মণ্ডলের কাছে। তার যারা পাক হ্যান্ডলার বা এসআই যোগ থাকা সহযোগীদের সঙ্গে তার যোগাযোগ ছিল, এমনকি সংগঠনের জন্য যে রিক্রুটমেন্টের যে কাজ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য সিং সে বিভিন্ন সময়ে যারা সমভাবাপন্ন রয়েছে তাদের মগজ ধোলাই করা বা তাদেরকে সংগঠনের জন্য নিয়োগ করা, এই ধরনের কাজগুলো করতো। কিন্তু এই সমস্ত সক্রিয় হওয়ার নির্দেশটা কিন্তু ঠিক এসে পৌঁছেছিল 2026-এর মে মাসে, যখন নির্বাচনের ঠিক ফল ঘোষণা হলো তার পরপরই, এমনটাই কিন্তু আমরা স্টেপ সূত্রে জানতে পারছি। 4 মের পর থেকে এবং তারপরে এদের অ্যাক্টিভিটি আরো বেশি বেড়ে যায়। ধন্যবাদ সুপ্রিয়, নজর রাখো। কোনো সিচুয়েশন বদলায়, একটা ট্রানজিশন থাকে, পার্টিকুলারলি যেমন রাজনৈতিক ট্রানজিশন, মিনিস্ট্রি সরকারের ট্রানজিশন, এই সময়টা ওরা বাঁচে। কারণ এই সময় না পুলিশ খুব একটা অ্যাক্টিভ থাকে না, তারা বুঝতে পারে না আমরা কোন দিকে যাব বা কি করব। এই যে সিচুয়েশনটা, এই সময়টা পুলিশ, ইন্টেলিজেন্স সবাই নিজের নিজের অন্য কাজে ব্যস্ত থাকে। তো এটা সবসময় ওরা এই ট্রানজিশনটাকে প্রেফার করে, তাই এই সময় অ্যাক্টিভিটিসটা আরো বাড়ানোর কথা ছিল। থ্যাঙ্কস টু এসটিএফ ধরা পড়ে গেছে এরা। এই মুহূর্তে দিল্লির দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ বঙ্গভবনে সেখানে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের জন্য পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে আজকের এই বৈঠকে, সেই নিয়েই রাজ্য রাজনীতিতে এবং রাজ্য রাজনীতিতে জাতীয় রাজনীতিতে চর্চা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, সকাল থেকে আমরা নজর রেখেছি একের পর এক এনসিপিআই সাংসদরা উপস্থিত হয়েছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রীরই পৌঁছানোর অপেক্ষা ছিল, তিনিও পৌঁছে গিয়েছেন। দেখো, আজকের এই বৈঠকে 20 জন এনসিপিআই সাংসদ, অর্থাৎ 3 জন মুসলিম সাংসদ যাদের নিয়ে সকাল থেকে আলোচনা হচ্ছে, যারা স্পষ্টভাবে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এনসিপিআইতে থাকলেও তারা এনডিএতে থাকবেন না, তারা বিজেপির পাশে বসবেন না, বিজেপির সঙ্গে কাজ করা সম্ভব নয়। অর্থাৎ একদিক থেকে খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান, তারা 3 জন আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এই আজকের বৈঠকে উপস্থিত আছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা এবং নবনির্বাচিত বিজেপির বাংলা থেকে 3 জন সাংসদ, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। কিছুক্ষণ আগেই, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছানোর কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব। এবং বৈঠক ইতিমধ্যেই শুরু হতে চলেছে। বঙ্গভবনের যে মেইন গেট, সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর থেকে। যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে এনসিপিআই এর আগামী দিনের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী বা ভূপেন্দ্র যাদব কোনো রকম বার্তা দেন কিনা। যে খবর আমাদের কাছে এসছে যে এই বৈঠক করার জন্য এনসিপিআই সাংসদদের তরফ থেকেই আবেদন জানানো হয়েছিল। কেন? তার কারণ বাদল অধিবেশনের ইতিমধ্যেই 3টে সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত এনসিপিআইকে পৃথক সংসদীয় দল হিসেবে মান্যতা দেননি স্পিকার। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে খবর আসছে যে কবে এই মান্যতা আসবে তা নিয়ে চরম অনিশ্চয়তা। তার কারণ শিবসেনার উদ্ধব ঠাকরে ক্যাম্প থেকে 6 জন সাংসদ তারা একনাথ শিন্ডের ক্যাম্পে যোগদান করেছিলেন এবং তাদেরকে মান্যতা দিয়েছেন, এই যোগদানকে মান্যতা দিয়েছিলেন স্পিকার। এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। যতক্ষণ পর্যন্ত না এই শিবসেনার মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পিকার এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বলেই স্পিকার অফিস থেকে আমাদের কাছে খবর এসছে। আর এই চরম অনিশ্চয়তার মধ্যে এনসিপিআই সাংসদরা নিজেদের সাংসদ এলাকায় তারা সমস্যায় পড়ছেন।
তাদের অভিযোগ যে তারা যখন তৃণমূলে ছিলেন সেই সময় স্থানীয় বিজেপি নেতাকর্মীদের যে শত্রু মনোভাব ছিল, যে প্রতিপক্ষের মনোভাব ছিল, সেই মনোভাব থেকে তারা এখনো পর্যন্ত সরে আসতে পারেননি। এই 20 জন সাংসদের যারা অনুগামীরা আছেন, যারা কর্মীরা আছেন, তারা এখনো নিজেদের এলাকায় তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বিজেপির হাতে। সর্বোপরি এই যে যারা এনসিপিআই সাংসদ, তারা অভিযোগ করছেন যে সাংসদরাও তারা সরাসরিভাবে পুলিশ প্রশাসনের কাছ থেকে সব রকম সহযোগিতা পাচ্ছে না। সব থেকে যে গুরুতর অভিযোগ তা হচ্ছে একাধিক এনসিপিআই সাংসদ রয়েছেন যারা নিজের এলাকায় সাংসদরাই ফিরতে পারেননি। স্বাভাবিকভাবেই এই সমস্যাগুলি তারা সরাসরিভাবে মুখ্যমন্ত্রীর সামনে রাখতে চান। এনসিপিআই নিয়ে বিজেপি আগামী দিনে কি ভাবছে তা তারা সরাসরিভাবে ভূপেন্দ্র যাদবকে জিজ্ঞেস করতে চান। তার কারণ অনেক এনসিপিআই সাংসদ গত 2 সপ্তাহে ক্যামেরার আড়ালে অফ রেকর্ডে আমাদের কাছে দাবি করেছেন যে বিজেপির কাছ থেকে তারা প্রথমে আশ্বাস পেয়েছিলেন যে ভবিষ্যতে তারা বিজেপিতেই যোগদান করবেন। স্বাভাবিকভাবেই তা আদতে ঘটবে কিনা সেই প্রশ্নগুলোই আজকে তারা করতে চান। আজকের এই বৈঠকে প্রকাশ্যে যে দাবি করা হচ্ছে যে আগামী দিনে বিভিন্ন বিল যখন পার্লামেন্টে আসতে চলেছে তাতে অবস্থান কি হবে সে বিষয় নিয়ে আলোচনা হবে। জ্যোতির্ময়, তুমি কিন্তু আমাদের ভেতরের সঙ্গে যে থাকো। স্বাভাবিকভাবে আজকের এই বৈঠক ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এনসিপিআই এর ভবিষ্যৎ একটা নিশ্চিত হতে পারে আজকের এই বৈঠকে। কিন্তু তার ঠিক আগে তুমি যেভাবে শুরু করলে যে 3 সাংসদ আজ এনডিএর বৈঠকেও উপস্থিত ছিল না, আগের এনডিএ বৈঠকেও উপস্থিত ছিলেন না, স্বাভাবিকভাবে তাদের ভূমিকা কি হবে না? আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান তারা বলছেন তারা এনসিপিআইতে থাকবেন কিন্তু এনডিএতে তারা যাবেন না এবং বিজেপিকেও তারা সমর্থন করবে না, বিজেপির পাশে তারা বসতে পারবেন না। কিন্তু তারা এনসিপিআই যদি না থাকেন ভবিষ্যতে তাহলে তো এনসিপিআই এ যে কজন সাংসদ রয়েছেন সেই সংখ্যাও কমে যাবে, কোথাও একটা সমস্যা তৈরি হবে। আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম আবু তাহেরের সঙ্গে, তিনি কি বলছেন, তাদের বর্তমান অবস্থান ঠিক কোন জায়গায় শুনিয়েছেন তিনি, শুনবো। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিএও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি, আমরা মুখ্যমন্ত্রী মিটিংয়ে কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে এবং আগামী পরেও যাবো। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএতে নেই, কিন্তু যখন ভোটাভুটির সময় আসবে তখন কি আপনারা এনডিএ এর হয়ে ভোট দেবেন? আমরা যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী সেই সমস্ত জিনিসে, বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না। দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো গিরগিটিকে চিহ্নিত করা সোজা। কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়। এগুলো রোজ পাল্টাবে, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছে, উনি কোথায় আছেন? এরকম আরও কিছু নেতা চুপ করে আছেন, তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। কদিন আগে আমরা দেখেছিলাম সৌগত রায়ের সঙ্গে রীতিমতো বক্তব্য রাখতে দেখা যাচ্ছে খলিলুর রহমান, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, সেখান থেকেও একটা অন্যরকম ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যদিও আবু তাহের তিনি স্পষ্ট বলছেন যে তৃণমূল কংগ্রেস তো একটাই, তারা কিন্তু সেই শিবিরে বিশ্বাস রাখছে না, কিন্তু তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন, এনডিএকে সমর্থন করবেন না, বিজেপির পাশেও থাকবেন না, এই বক্তব্য তাদের স্পষ্ট। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, একটা বিষয় পরিষ্কার হতে চাইবো যে শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াই তারা উপস্থিত রয়েছেন, যারা
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকছেন, ভূপেন্দ্র যাদব থাকছেন, এছাড়া আর কেউ কি রয়েছেন? আরও একটা বিষয়, এই তিনজন আত্মীয় খলিলুর রহমান এবং আবু তাহের, ইউসুফ পাঠান, এই তিনজনকেও যেমন এনসিপিআই এর ভীষণ প্রয়োজন, আর এই তিনজন সাংসদের ভবিষ্যৎ তো এই এনসিপিআই এর সঙ্গেই একটা নির্ভরশীল। সেই অঙ্কটা কিভাবে পরিষ্কার হচ্ছে? দেখো, যদি এই তিনজন অর্থাৎ পুরো সিচুয়েশনটা এই মুহূর্তে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা যদি আমরা বলি, এই তিনজন ভবিষ্যতে যদি তারা এনসিপিআই ছেড়ে বেরিয়ে যান, যদি তারা দলের নির্দেশ না মানেন, তাহলে সেক্ষেত্রে বিপদে পড়বে আগামী দিনে এনসিপিআই। তার কারণ তাদের কাছে এখনো পর্যন্ত পথ খোলা আছে। গত দুদিন আগেই সংসদে আমরা সৌগত রায়ের সঙ্গে কথা বলেছিলাম। সৌগত রায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার লোকসভায়, এবং তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে যদি এই এনসিপিআই থেকে কোনো সাংসদ ফিরে আসেন কালীঘাট তৃণমূলে, তাহলে তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের যে আবেদন স্পিকারের কাছে করা হয়েছে সেই আবেদন প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু যদি এই তিনজন তারা একসঙ্গে এনসিপিআই ছেড়ে বেরিয়ে চলে আসেন, তাহলে 20 থেকে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 17-তে। সেক্ষেত্রে যে দিকে তারা তাকিয়ে রয়েছেন, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যে ভিতের ওপর দাঁড়িয়ে ভরসা করছেন, সেই ভিতটা হচ্ছে সংখ্যার ভিত। 20 জনের জোর। কি 20 জন? এই 20 জন হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোর। 17 জনে যদি তারা পরিণত হন, তাহলে আর এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। স্পিকারের কাছে আইনি কোনো সংস্থানই থাকবে না আর এই এনসিপিআইকে পৃথক সংসদীয় দলের মান্যতা দেওয়ার। স্বাভাবিকভাবেই তারা বড়সড় সমস্যায় পড়তে চলেছেন। আজকে এই বৈঠক থেকে যে খবর আমরা পাচ্ছি, স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বয়ং ভূপেন্দ্র যাদব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে, মুখ্যমন্ত্রী, রাজ্য বিজেপির তরফে সেই আশ্বাসটাই, এবং অবশ্যই সর্বোপরি প্রশাসনের তরফ থেকে একেবারে রাজ্যের চূড়ান্ত প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী সেই আশ্বাসটাই আলাদা করে 3 জন মুসলিম সাংসদকে দেবেন। এবং যদি আমরা কিছুটা স্মরণ করার চেষ্টা করি, যখন এই এনসিপিআই গঠন হচ্ছিল, ভূপেন্দ্র যাদবের বৈঠকের পর সেই দিনই কয়েক ঘন্টার ব্যবধানে আলাদা করে শুভেন্দু অধিকারী তিনি শতাব্দী রায়ের বাসভবনে বৈঠকে বসেছিলেন। শতাব্দী রায়ের বাসভবনে সেই বৈঠকে যে হাতে গোনা কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই 3 জন মুসলিম সাংসদ। কারণ প্রথম থেকেই এই সমস্যাটা ছিল, মুখ্যমন্ত্রী তাদের একবার সঙ্গে থাকো। সত্যি একটা খুব জটিল পরিস্থিতি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু বাবু, একটা বিষয়, মানে বিষয় একটা, কিন্তু দিক অনেকগুলো। মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে এনসিপিআই সাংসদরা বৈঠক করছে, তারা তাদের ভবিষ্যৎ জানতে চাইছেন, এটা একটা দিক। এই বৈঠকে 3 সাংসদ আতিউর রহমান, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তারা এই বৈঠকে থাকছেন, কিন্তু এনডিএর বৈঠকে থাকেননি এবং বিজেপিকেও তারা সমর্থন করবে না, এটা পরিষ্কার করে দিচ্ছে। অন্যদিকে এই কোনো সাংসদই নিজেদের এলাকায় ঢুকতে পারছে না। মানে এদের তো মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছে, এরা নিজেদের জটিলতায় ফেসে রয়েছেন, এবং তার উপর এই 3 জনের উপর এনসিপিআই এর ভবিষ্যৎ নির্ভর করছে। অন্যদিকে স্পিকার আবার নিজের হাতে সময় নিচ্ছেন যে সুপ্রিম কোর্টে কি নির্দেশ দেওয়া হয় শিবসেনার মামলায়। মোদ্দা কথা কি হতে চলেছে? দেখুন, একটা পরিস্থিতি প্রচন্ড জটিল এক জায়গায় চলে গেছে। এনসিপিআই এনডিএতে সরাসরি সমর্থন যোগাতে পারবে না, কারণ মূলত তারা সংখ্যালঘু মুখ শুধু নয়, তারা মেজরিটেরিয়ান সংখ্যালঘু এরিয়া থেকে ভোট কার্ড পেয়েছে। এই লজিকে তারা বিজেপি বিরোধী, অন্য বিজেপি বিরোধিতার জন্য। ফলে এটা একটা ক্যালকুলেশন। দ্বিতীয়, তারা শুভেন্দু অধিকারীর মিটিং এ যাচ্ছেন বিকজ তারা রাজ্যের প্রশাসক, সর্বোচ্চ প্রশাসকের দ্বারস্থ বকলমে হয়ে তার হাতে নিজেদের ভাগ্য ছেড়ে দিচ্ছেন যে আপনারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আমার এলাকায় অন্তত ঠিক করুন। এই শর্তেই আপনার উপরে অগাধ বিশ্বাস রাখছি। ফলে এনডিএ জোটে না গেলেও রাজ্যের বিজেপির সর্বোচ্চ নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা, তাকে তারা কিন্তু নিজের আত্মসমর্পণের দৃষ্টিকোণ থেকে এই বার্তাটা দিলেন যে আপনারা আমাদের এলাকায় গিয়ে সুস্থ রাজনৈতিক চর্চা এবং এলাকার ডেভেলপমেন্টের সুযোগটা দিন। এটা একটা দিক। এনসিপিআই এর ভবিষ্যৎ দেখুন, আমি আবারও বলছি, 1968 সালে সিঙ্গেল অর্ডার এবং 71-এর সাদ্দাক আলী ভার্সেস কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী লেজিসলেটিভ পার্ট অ্যান্ড অর্গানাইজেশনাল পার্ট যেদিকে থাকবে সেদিকে কিন্তু প্রতীক এবং তহবিল চলে যায়। সেই লজিকে আমি বলছি, রাজ্যের ক্ষেত্রে যেমন ঋতব্রত শিবিরের দল এক্ষেত্রে অনেকটা ভারী বলেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত কিন্তু এই মুহূর্তে গুনগুন শুরু করেছেন
প্রতীক হাতছাড়া হলে আমি একদম। নেক্সট কি প্রতীক ইয়ে করবো। বেশ। আর এনসিপিআই কিন্তু ওই প্ল্যাটফর্মটা যদি এনডিএতে থাকে আইনত কোনো জটিলতা অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী হবে না। ধন্যবাদ। সীমান্তে কড়াকড়ি আর এর মধ্যেই আবারও অনুপ্রবেশের চেষ্টা। মুর্শিদাবাদের নবাব জায়গির থেকে গ্রেফতার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতরা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা বলে খবর। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কিভাবে অনুপ্রবেশ আবারও কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যে সীমান্ত এলাকা দিয়ে তারা প্রবেশ করেছে সেখানে এখনো কাঁটাতার নেই, কারণ সেই সমস্যার কারণে আটকে ছিল এবং সেই জমি সমস্যার সমাধান হতে চলেছে। তবে তারা প্রবেশ করেছিল ভারতে, তবে তাদের মূল উদ্দেশ্য ছিল ভারত থেকে গরু পাচার করে তাদের দেশে নিয়ে যাওয়া। সেই উদ্দেশ্যে তারা জড়ো হয়ে তারা প্রবেশ করেছিলেন ভারতে এই 4 জন, এবং পুলিশের কাছে খবর আসতে কিন্তু আসেন কি জানা যাচ্ছে তাদেরকে জেরা করে, মানে জিজ্ঞাসাবাদ করে? দেখো, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে যে সপ্তাহখানেকের মধ্যেই তারা কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন এবং বিভিন্ন জায়গায় ওই সীমান্তবর্তী গ্রামে বিভিন্ন জায়গায় তারা ঘুরিয়ে বেড়াচ্ছিলেন। সেই সময় পুলিশ জানতে পারে, তথ্য পায় এবং তাদেরকে আটক করে প্রথমে, এবং জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে এর জঙ্গি হামিমের সঙ্গে আদিত্য সিংকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। পাক হ্যান্ডেলার আবিদ জাঠের সঙ্গে সরাসরি যোগ ছিল আদিত্যর। সুশোভন রয়েছে আমাদের সঙ্গে, সুশোভনের থেকে জানবো। সুশোভন, এ তো আরো চাঞ্চল্যকর তথ্য। আইএসআই হ্যান্ডলার শুধু নয়, আবিদ জাঠের সঙ্গে সরাসরি যোগ ছিল আদিত্য সিং এর। দেখো, যোগ থাকার এটাই কারণ যে মূলত এই আদিত্যকে ফান্ডিং করা হতো। ফান্ডিং করার কারণ হলো যে মূলত যারা তরুণ প্রজন্মের যারা কলেজ পড়ুয়া তাদের বিভিন্ন ভাবে কিন্তু তাদের যে মডিউলে নিয়ে এসে মূলত তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বলা হতো। আদিত্যকে বিভিন্ন সময় বলা হতো যে তার কি অ্যাসাইনমেন্ট রয়েছে। সব মিলে কিন্তু তরুণ প্রজন্মকে নিয়ে আসার চেষ্টাই করতো আদিত্য। আর এসটিএফ বর্তমানে জানার চেষ্টা করছে যে তরুণ প্রজন্মের কারা কারা সেই মডিউলে আসার এনেছিল বা এই মডিউলে আর কারা কারা রয়েছে, সব মিলে কিন্তু ইতিমধ্যে এসটিএফ তাদের খুঁজছে। নজর রাখো সুশোভন। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা তথা বিজেপি বিধায়ক দেবাশিস ধরের সঙ্গে। তিনি কি বলছেন একবার শোনায়। খুবই মারাত্মক। যেমন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আরো অনেক জায়গায় গিয়ে রেকি করেছে, সেটা আপনারা জানতে পারবেন। এবং দিল্লিতে গিয়ে যন্তর মন্তর ছাড়াও অন্যান্য রাজ্যে কোথায় কোথায় নাশকতা ঘটানোর এদের পরিকল্পনা ছিল এবং এদের পিছনে কারা শক্তি হিসাবে কাজ করতো, এই জিনিসটাও কিন্তু খুব সহজে আমাদের নিলে হবে না। এদের পিছনে রাজনৈতিক মদত ছাড়া এটা করা সম্ভব ছিল না। রাজ্যের ইতিহাস ভূগোলটা খবর না নিয়ে সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? পুলওয়ামায় তৃণমূল ছিল, পাহেলগাঁওতে তৃণমূল ছিল, পুলওয়ামায় এতগুলো জওয়ান মারা গেল, তৃণমূল ছিল, জঙ্গি তৃণমূল ঢুকিয়েছে। দিল্লি থেকে বোম্বে একের পর এক অ্যাটাক হয়েছে, মণিপুর চলছে, তৃণমূল। কেন কথায় কথায় তৃণমূল তৃণমূল করছেন? স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়ে বলেছে এই আপত্তিকর সংগঠনের লোকদের যাতায়াত 14টা স্টেটে পাওয়া গেছে, 14 তার মধ্যে বিজেপির বন্ধুদের রাজ্যও আছে। আর এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, হাসপাতালে পথ্যের বরাদ্দ বৃদ্ধি মামলা আপাতত স্বস্তিতে রাজ্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমরা ডিটেলসে জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। আর শ্রাবন্তী, কি হলো শুনানিতে? ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করা হয়েছে। দেখুন, নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই হাসপাতালের উন্নতির জন্য হাসপাতালের যে বরাদ্দ ছিল 4 বেলার যে খাবার, সেই রেটটাও বাড়িয়ে দেওয়া হয় এবং 1 আগস্ট অর্থাৎ আজ থেকে নতুন রেটে একটু বেশি ভালো মানের খাবার পাওয়া যাবে এমনটা আশ্বাস দেয়। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে যে খাবার সরবরাহকারী সংস্থা ছিল তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং তাদের উপর নির্ভর করে বিচারপতি কৃষ্ণা রাও সেই মামলার উপরে স্থগিতাদেশ দিয়ে দেয়, যার ফলে আজকে থেকে যেটা লাগু হওয়ার কথা ছিল সেটা প্রায় আটকে যাওয়ার অবস্থায় ছিল। এই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এদিন বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য,
আগের বরাদ্দ 57 টাকা থেকে রেট বাড়িয়ে 112 টাকা করা হয়েছে। শ্রাবন্তী, তাহলে কি আজ থেকে 112 টাকা করে যেটা বাড়ানো হলো সেটা কি আজ থেকেই লাগু হচ্ছে তাহলে? একেবারে এই রায়ের পরে আর কোনো সমস্যা থাকছে না, নতুন রেটে নতুন বরাদ্দ খাবার পাবেন হাসপাতালে যারা ভর্তি থাকবেন। পরবর্তী সময় যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে সিঙ্গেল বেঞ্চে এই মামলা চলতে পারে। সম্পূর্ণ ধন্যবাদ শ্রাবন্তী। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর মুখোপাধ্যায়, ঠিক এই জায়গাটা, এই যে খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য যে 112 টাকা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে, এবং সেটা নিয়ে সিঙ্গেল কোর্টে যে নির্দেশ ছিল সেটা ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল, মানে আজ থেকেই এটা লাগু হচ্ছে। এটা যারা রোগী রয়েছেন, যার পরিজনরা রয়েছেন, তাদের জন্য এটা কতটা ভালো খবর? 3 দিন দেরি হলো। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী 1 তারিখ থেকে বর্ধিত যে অ্যামাউন্ট সেটা লাগু করার কথা বলেছিলেন। আমরা রোগীদের এবং রোগীর বাড়ির লোকদের সেই কথাও দিয়ে দিয়েছিলাম। আমাদেরই খারাপ লাগতো মহামান্য উচ্চ আদালত যখন এটা স্টে অর্ডার দিলেন। আমার মনে হয় স্টে অর্ডারটা আমাদের কোন রকম ইনফরমেশন, আমাদের একটা ইনফরমেশন মহামান্য উচ্চ আদালতকে দেওয়ার কথা ছিল। মানে এই যে বর্ধিত টাকাটার, এটা উচ্চ আদালতকে জানিয়ে তবে আমাদের চালু করার কথা ছিল, আমাদের আইনজ্ঞরা যা বলেছেন। তো আমরা সেটা ওনাদের জানাইনি বলেই স্টে অর্ডারটা দিয়েছিল। যদিও আমরা ওনাদেরকে জানানোর আগে, মানে মহামান্য উচ্চ আদালতকে জানানোর আগে সর্বসমক্ষে জনসাধারণের কাছে আমরা উত্থাপন করেছিলাম। সেটা মহামান্য উচ্চ আদালত ঠিকভাবেই আমাদের ভুল ধরিয়ে দিয়েছিলেন বলে স্টে অর্ডার ছিল। খুবই খুশির খবর, খুবই আনন্দের খবর। এ তো এতদিন কেউ ভাবেনি যে 60 টাকায় কি খাবার দেওয়া যেতে পারে। এখন ঠিক ডাবল হয়ে গেল। আমরা এখন বর্ধিত টাকায় ভালো সুস্বাদু পৌষ্টিক আহার দিতে পারবো আমাদের সব রোগীকে। রোগীরা নিশ্চিন্তে থাকুক, খাবারের মান, মাত্রা এবং পরিমাণ দুটোই পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনাদের শোনাই একবার যে এর আগে এই হাসপাতালে রোগীদের খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধি, মানে যেরকম স্বাস্থ্যমন্ত্রীও তিনি বললেন যে পৌষ্টিক আহার, পরিমিত আহার নিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একবার শোনাই আপনাকে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাবার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। এদিকে দানের রক্ত ভিন রাজ্যে পাচারের অভিযোগে ঝাঁপ বন্ধ ভবানীপুরের পদ্মপুকুরে। একটা ব্লাড ব্যাংকে রক্ত নিতে এসে ফিরে গেলেন এক ব্যক্তি। আপনারা জানেন যে ব্লাড ব্যাংকে রক্ত পাচার ও বেনিয়মের অভিযোগ, কড়া ব্যবস্থা নেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। 11টি ব্লাড ব্যাংকে শোকজ করা হয়। হেলথ পয়েন্টে এসে দেখলাম, এই এখানে দেখতে পাচ্ছেন এটা লেখা আছে এখানে রিনোভেশনের জন্য। তারপর শুনলাম যে এটা লাইসেন্স বাতিল করা হয়েছে। সমস্যা তো হলো, এখন আমাকে পেতে গেলে আমাকে যেতে হবে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে। এবার আমি গিয়ে যে ওখানে পাবো এটাও সিওরিটি নেই কোনো। তো এখন চিন্তা করছি, আমার পেশেন্ট ইয়েতে আছে RN টেগোর হসপিটালে মুকুন্দপুরে, ওদের অ্যাডমিটকে জানিয়ে দিচ্ছি, তারা কি অ্যাকশন নেবে। আমার তো কিছু করার নেই, নাথিং টু ডু। ব্লাড ব্যাংকের বেনিয়ম নিয়ে কড়া স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংকের কি অবস্থা তা যখন স্বাস্থ্য দপ্তর দেখতে শুরু করে, তখন এখানের যে একেবারে যে হেলথ পয়েন্ট যে ব্লাড ব্যাংক রয়েছে, সেই ব্লাড ব্যাংকের মূলত যে পরিষেবা, সেই পরিষেবা আগেই বন্ধ করা হয়েছিল। তারপর স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশিকা দিয়ে একেবারে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এমনকি স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজেও বলেছেন যে একাধিক অনিয়ম রয়েছে প্লাজমা সংক্রান্ত। ভিন রাজ্যে প্লাজমা এখান থেকে চলে যেত, স্বাভাবিকভাবেই সরকারি যে নিয়ম বিধিনিষেধ মানা হয়নি, তাই এই যে হেলথ পয়েন্টের যে লাইসেন্স তা কিন্তু বাতিল করা হয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। মেসেজ হেলথ পয়েন্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল ব্লাড ব্যাংক 21/1 প্রাণনাথ পণ্ডিত স্ট্রিট, কলকাতা 7,25,000।
এই কিন্তু অল অপারেশনস বন্ধ করে দেওয়া হলো। আমরা আগে যে রেড করেছিলাম তাতে আমরা কিছু কিছু ডিসক্রিমিনেটিং ডকুমেন্টস পেয়েছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, সেটা আলটিমেটলি করবোরেশন হলো। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এন্টায়ার অপারেশনস অফ দিস ব্লাড ব্যাঙ্ক টু বি শাট ডাউন উইথ ইমিডিয়েট এফেক্ট। এখন থেকে ওরা আর ব্লাড এবং ব্লাড প্রোডাক্টসের কোনো রক্তদান শিবির বা সেখান থেকে কোনো রক্ত যদি ওরা গ্রহণ করে থাকে সেগুলো কোনো মতেই কাউকে কোনো রোগীকে দিতেও পারবে না। ভাবাই যায় না, মানে আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলো ছাড়লেন না। এই মুহূর্তে একটা এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে তুলে ধরবো। বিধাননগরে প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ। বিধাননগরে প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তিনি তোলাবাজির ঘটনায় যুক্ত, এরকমই অভিযোগ উঠছে। পর্তুগালের বাসিন্দা অনাবাসী ভারতীয়র থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত, আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ এখন উঠছে, না আগে অভিযোগ জানিয়ে কোনো ফলাফল হয়নি বলে আবার এই অভিযোগ তিনি করছেন? কি বিষয়টা বিস্তারিত জানাও। যেটা প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে চেয়ারম্যান সব্যসাচী দত্ত গারদে, তার কারণ তিনি 1 কোটি টাকা তোলা চেয়ে অভিযোগ হয়েছিল, সেই কারণে তিনি গারদে। এরপরে কি দেখা গেল যে কৃষ্ণা চক্রবর্তী প্রাক্তন মেয়রের বিরুদ্ধে 1 কোটি টাকা তোলাবাজির অভিযোগ। এবং আমরা যে বাড়ি অনাবাসী ভারতীয় যে পর্তুগালের বাসিন্দা সেনগুপ্তের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়িটার নম্বর হচ্ছে CJ73 এবং পর্তুগালের অনাবাসী পৌর দীপঙ্কর সেনগুপ্ত CJ ব্লকের এই বাড়িটি অর্থাৎ CJ73 বাড়িটি কিন্তু ভাড়া দেয়। একটু দেখাবার চেষ্টা করি, এই নিচতলা ভাড়া দেয় আইনজীবী সৃজনী ভট্টাচার্য মুখার্জিকে, আইনজীবী সৃজনী ভট্টাচার্য মুখার্জিকে ভাড়া দেয়। এবং তারপরেই তিনি পর্তুগাল থেকে ফিরে আসলেও কিন্তু তাকে পাওয়া যায়নি। একদম দেখাবার চেষ্টা করি, একদম আগাছা জমে গেছে পুরোপুরি লক অ্যান্ড কি। এবং এই অপর প্রান্তে যে বাড়িটি রয়েছে সেই গেটেও তালা তুমি দেখতে পাচ্ছ, সেই তালা তোমাকে আমাদের দর্শককে দেখাবার চেষ্টা করছি। সেই তালা কিন্তু মারা রয়েছে, একদম ভেতরেও তালা মারা রয়েছে। এবং না পেয়ে কিন্তু বিকাশ কোঠারি নামে একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়। এবং বিকাশ কোঠারি যখন তুমি যখন এই বিকাশ কোঠারির কথা বলে, যে আইনজীবীকে নিজের বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল এবং সেই আইনজীবী না ছাড়ার পর বিকাশ কোঠারি নামে একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল, ওই অনাবাসী ভারতীয় এই বিকাশ কোঠারিকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন, সেই বিকাশ কোঠারির বক্তব্য আমাদের কাছে আছে, শুনবো। আপনি একটা অভিযোগ করেছিলেন ওই প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে, তোলাবাজির অভিযোগ। ওরা দুজনই মিলেই টাকা চেয়েছে। কত টাকা দাদা? সেজন্যই থেকে 1 কোটি টাকা। 1 কোটি টাকা। আপনি একটা আমার দীপঙ্কর বাবু আছেন যে পাওয়ার অ্যাটর্নি হোল্ডার, আমার পাওয়ার অ্যাটর্নি দিয়েছেন, ওনার বাড়িটা দখল করে বসে আছে সৃজনী। আচ্ছা আচ্ছা, ওই বাড়ি খালি করার জন্য টাকা চেয়েছে। ওই বাড়ি খালি করার জন্য 1 কোটি টাকা চেয়েছে। হ্যাঁ। এটা কে চেয়েছিল? সৃজনী থ্রুতে কৃষ্ণাদি চেয়েছিল। আচ্ছা, কৃষ্ণাদি মানে আমাকে ফোনে কথা বলিয়েছিল, কথা শুনিয়েছিল। আচ্ছা, কৃষ্ণাদি মানে ওরা কথা বলেছে, ওরা দুজনই কথা বলেছে, কথা বলে আমাকে বললো কি 1 কোটি টাকা দিতে হবে, নালে বাড়ি খালি হবে না। 5 লাখ টাকা দিয়েছি। সমানে ভয় দেখাচ্ছিল। সমানে না, বলছে উল্টো পাল্টা কেস করে দেবো, রেপ কেস করে দেবো, প্রাণে মারাও হুমকি দিচ্ছিল নাকি? হ্যাঁ। ভাবুন কালী, এক ব্যক্তি নিজের বাড়ি ভাড়া দিয়েছেন, সেই বাড়ি ভাড়া খালি হচ্ছে না,
সেইটা নিয়ে তিনি যখন বিধাননগরে প্রাক্তন মেয়রের কাছে দ্বারস্থ হন তখন তিনি পাল্টা 1 কোটি টাকা চাইছেন, মানে নিজের বাড়ি ফেরত পেতেই 1 কোটি টাকা দিতে হবে ওই বাড়ির মালিককে। এরকমই পাওয়ার অফ অ্যাটর্নি বিকাশ কোঠারিকে জানিয়েছিলেন কৃষ্ণা চক্রবর্তী। আমাদের প্রতিনিধি রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, সেক্ষেত্রে এখন কি বাড়ি ফাঁকা হয়েছে না এখনো সেই বাড়িতে আইনজীবী রয়েছেন, মানে এখনো পর্যন্ত বাড়ি খালি হয়নি? স্বাভাবিকভাবে এখন তো পালা বদল হয়েছে, এমনকি কৃষ্ণা চক্রবর্তী নিজে তিনি দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন। যিনি মানে এই বিকাশ কোঠারি এখন কি তিনি বিচারের আশা করছেন, এবং যার বাড়ি এটা আদতে তিনি কি বিচারের আশা করছেন? দেখো, তিনি সুবিচারের আশায় কিন্তু পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পূর্ব বিধাননগর থানায় কৃষ্ণা চক্রবর্তী এবং তোমাকে দেখাবার চেষ্টা করি সৃজনী ভট্টাচার্য মুখার্জির বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। মূলত যে সকল ধারায় কৃষ্ণা চক্রবর্তী এবং সৃজনী মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সেটা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র, তোলাবাজি, জোরপূর্বক সম্পত্তি দখল, অপরাধমূলক ভীতি প্রদর্শন, বেআইনি আটকে রাখার। ভারতীয় পর্তুগালের বাসিন্দা, তিনি তার বাড়ি ফিরে পেতে কিন্তু দিতে হবে তাকে 1 কোটি টাকা। এই মর্মেই কিন্তু তিনি থানায় গিয়ে, অর্থাৎ পূর্ব বিধাননগর থানায় মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী এবং বিধাননগরের বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। শারদত্ত বাবু, পর্তুগালের বাসিন্দা অনাবাসী ভারতীয়, তিনি নিজের বাড়ি ফেরত চাইছেন, কারণ বাড়িতে ভাড়া দিয়েছিলেন, সেই ভাড়াটা ছাড়তে চাইছেন না, নিজের বাড়ি ফেরত চেয়ে তিনি কৃষ্ণা চক্রবর্তীর দ্বারস্থ হয়েছিলেন। স্বাভাবিকভাবে তিনি দায়িত্বে ছিলেন সেই সময় মেয়রের, তার কাছে 1 কোটি টাকা চাওয়া হয়েছে, মানে নিজের বাড়ি ফেরত পেতেও 1 কোটি টাকা দিতে হবে। মানে প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী ম্যাডাম, মানে আমার মেয়র, বাবা, আমি ওদের না এমনি হাসির ছলে বলেছিলাম যে একদিন মারিও পুজোর বই পড়েছেন, ওই গডফাদার, তো আমি খারাপ বলিনি, তো উনি গড মাদার লেখা উচিত ছিল। এ তো কৃষ্ণা চক্রবর্তীর ম্যাডামের দেখছি ইন্টারন্যাশনাল মাফিয়া। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মানে টিএমসি, আসল নাম হচ্ছে তৃণমূল মাফিয়া কংগ্রেস, তো মাফিয়া দল, হাত এখন পর্তুগাল অব্দি। এ তো ওখানে দেখছি তো সবে আমরা পর্তুগালের নাম ফুটবল খেলার অব্দি জানি, এখন আমাদের আরেকটা জানলাম দুর্নীতির নীতি পৌঁছে গেছে পর্তুগাল, আর তো ধরে রাখতে পারবো না। আমিও অভিভূত, পরের দিন ভুল করে ভালোবেসে ভোট না দিয়ে ফেলি, এত ক্যালিবার এদের, আমি তো অবাক দেখে। ভদ্র মহিলাকে মনে হয় যে তুলসী পাতা, অবশ্য তুলসী নামে ওদের আবার আরেকজন পৌরমাতাও আছেন, তার নাম আর তুলসী সিনহা রায়, এর নাম আবার কৃষ্ণা চক্রবর্তী, ভগবান শ্রীকৃষ্ণর নামে। বাপরে বাপ, ধরে রাখা যাচ্ছে না। দুর্নীতি কত অব্দি পৌঁছেছে জনগণ নাগরিক দেখুন বিধাননগরের। আমাদের বলার কিছু নেই, আইনের রাস্তায় চলবে। বিধাননগরের পুলিশকে আমি আহ্বান জানাই, ইনি খুলেআম ঘুরে বেড়াচ্ছেন কি করে, তাড়াতাড়ি আঁচলটা ধরে খুঁটিতে বাঁধুন, না হলে এও পর্তুগাল পালিয়ে যাবে, যেমন একজন থাইল্যান্ডে গিয়ে বসে আছে। ধন্যবাদ। শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম, স্বাস্থ্যমন্ত্রী, এবং তিনি বলছেন আইনের পথে চলবে। সল্টলেকে সিজে ব্লকের বাড়ি ফিরে পেতে এনআরআই দীপঙ্কর সেনগুপ্তের কাছে কোটি টাকা তোলা চাওয়া হয়েছে বলে অভিযোগ, এবং পাওয়ার অফ অ্যাটর্নি কাকে দেওয়া হয়েছিল? বিকাশ কোঠারি নামে এক ব্যক্তিকে, এবং তিনিই সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাক্তন মেয়রের সঙ্গে, কিন্তু মেয়র কৃষ্ণা চক্রবর্তী তখন 1 কোটি টাকা চান। বিজেপি নেতা এই পরিচয় দিয়ে বালে ভর্তি লরি থেকে তোলাবাজির অভিযোগ, ভিডিও ভাইরাল, জামুরিয়া থানার হাতে পাকড়াও অভিযুক্ত। চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, বিষয়টা কি? সরকারি নিয়ম মানা বালি বোঝাই লরি থেকে 200 টাকা করে তোলা দাবি, মানে এইরকমই অভিযোগ উঠছে, ঠিক ঘটেছে কি? পুলিশ কি বলছে? দেখো, জামুরিয়ার যে অজয় নদী রয়েছে, বিশেষ করে চুরুলিয়া হয়ে যে অজয় যে ঘাট আছে, জামুরিয়ার মদন্তর হয়ে, সেই গ্রামে রাত্রেবেলায় যে ডাম্পারগুলো আসছিল, সেখানে দেখা যায় যে বেশ কয়েকজন যুবক তারা সরাসরি ট্রাক পিছু বা লরি পিছু তারা টাকা চাইছে। প্রথমে 500 টাকা চাইছিল, পরে বার্গেনিং করেছিল 200 টাকায় নামে, এবং একজন ট্রাক চালক সেটা রেকর্ডিং করে এবং সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়। তাতে দেখা যায় ওই যুবক নিজেকে বিজেপির নেতা বা কর্মী হিসাবে দাবি করছেন, এবং দেখা যাচ্ছে তিনি কারোর সাথে ফোন করে সেই দরদাম করছেন। তারপর ভাইরাল হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। জামুরিয়া থানার পুলিশ রাকেশ মাঝি নামে এই স্থানীয় যুবককে গ্রেপ্তার করে
এবং বিজেপি সাংগঠনিক জেলার থেকে বলে দেওয়া হয়েছে যে এই ছেলেটি বিজেপির সঙ্গে যুক্ত নয়, বিজেপির নাম ভাঙিয়ে এই তোলাবাজি করছিল। তারপর তাকে অ্যারেস্ট করা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধন্যবাদ চন্দ্রশেখর। পরিষ্কার কথা, আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। তো ভাই, চুরুলিয়ার পাশে মদনপুর গ্রাম ঢোকার আগে তো আমাদের কাছে তুলাবাজি টাকা তুলে নিতে হয়েছে এরা। তো ওদের পঞ্চায়েতে এখন টাকা নাই, ওই জন্য গাড়িওয়ালার কাছে এখন তুলাবাজি করছে, গায়ের জোর দেখিয়ে কিন্তু তুলাবাজি করছে, যা ইচ্ছা তাই ব্যবহার করছে, বলছে আমাদের পঞ্চায়েতে টাকা নাই। তো তোমাদের পঞ্চায়েতে টাকা না থাকলে আমরা কি করব? গাড়িওয়ালারা করবে? এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। ফোনে বলে দাও আমি। হ্যালো, হ্যাঁ বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। এখন তোমার একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমি আর এবার একটা বিগ ব্রেকিং এর দিকে নজর রাখবো। এবার বীরভূম জেলা পরিষদের ডামাডোল, কারণ কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা। জেলা পরিষদের সভাধিপতি, তার বিরুদ্ধে অনাস্থায় সই 19 সদস্যের। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, দেখো, একেবারে বীরভূম জেলা পরিষদের 52 জন মোট সদস্য রয়েছে, তার মধ্যে একজন রয়েছে কংগ্রেস, বাকি 51 জন তৃণমূল কংগ্রেসের। এরই মধ্যে 19 জন ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন প্রশাসনের কাছে, এবং এই 19 জন তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ দেখো, একেবারে যে 19 জন জমা দিয়েছেন তা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের, এবং এদের মধ্যে হেভিওয়েট নেতাও কিন্তু রয়েছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যও রয়েছে কিন্তু এর মধ্যে, অর্থাৎ কাজল শেখের যারা অ্যান্টি গোষ্ঠী, অনুব্রত গোষ্ঠী, পুরোটাই কিন্তু এখানে জমা দিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেসের এই যে ফাটল, সেই ফাটল কিন্তু আরো বড় হচ্ছে, এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তাকে চাইছেন না একাংশ, আর সে কারণেই কিন্তু এই অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে এই প্রস্তাব যাওয়া হয় সেটা পাশ হয় নাকি কাজল শেখই জেলা পরিষদের সভাধিপতি হিসাবে থাকবেন। নিয়ম হিসেবে হিমাদ্রি ঠিক কি হতে পারে? কারণ তুমি যেটা বললে যে 52 জন সদস্য, তার মধ্যে একজন কংগ্রেসের, বাকি 51 জনই তৃণমূল কংগ্রেসের। আর এই 51 জন তৃণমূল কংগ্রেসের মধ্যে 19 জন সদস্য এই অনাস্থায় সই করেছেন। তাহলে এবার কি হতে পারে সমীকরণটা? দেখো, সমীকরণটা এটাই যে 1/3, অর্থাৎ যেটা আমরা জানতে পারছি যে 1/3, অর্থাৎ এই যে 52 জন, তার মধ্যে রয়েছে 51 জন। এই 51 জনের মধ্যে 17 জন প্রস্তাব দিলেই কিন্তু সেটা 1/3 হয়, এবং 1/3 হলে পরে সেটাকে প্রসেসে এগোনো যেতে পারে। সেক্ষেত্রে 19 জন দিয়েছে, অর্থাৎ যে অনাস্থা প্রস্তাব যেটার জন্য আনা হয়েছে কাজল শেখকে সরানোর জন্য, সেটা কিন্তু প্রসেস করা যেতে পারে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ হিমাদ্রি, আমাদের নজর থাকবে। বীরভূম জেলা পরিষদের ডামাডোল, কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা। জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থায় সই 19 সদস্যের। আপনাদের জানিয়ে রাখি, এই জেলা পরিষদে 52 জন সদস্য, তার মধ্যে একজন হচ্ছে কংগ্রেসের এবং বাকি 51 জনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এবং আমাদের সহকর্মী হিমাদ্রি যে বিষয়টি তুলে ধরলো যে এর মধ্যে 1/3, 1/3 সংখ্যাগরিষ্ঠতা, মানে 17 জন যদি অনাস্থায় সই করতো তাহলেই সেই প্রস্তাব গৃহীত হতো। সেক্ষেত্রে 19 জন সেখানে সই করেছেন। এবার কি হয় সেটা দেখা, সেই অনাস্থা গৃহীত হবে। কাজল শেখ তিনিই কি সভাধিপতি থাকছেন নাকি পরিবর্তন হবে, সময়ের অপেক্ষা। এই মুহূর্তে কাটোয়া থেকে আমরা নজর রাখাবো, কারণ একটা খবর যেটা গোটা বাংলায় আলোড়ন ফেলতে পারে এবং আমরা প্রত্যেকে তার কাছ থেকে শিখতে পারি। দৃশ্য দেখাচ্ছে খেয়াই বান্দা। প্রায় 100 বছর পর রাশিয়ার কলখোজ মডেল ফিরল বাংলার গ্রামে। কেতু গ্রামের খেয়াই বান্দার গড়ে উঠেছে যৌথ খামার। নেতাদের মুখাপেক্ষী হয়ে নয়, গ্রামের উন্নয়নের দায়িত্ব নিজেদের ঘাড়ে নিয়েছেন খেয়াই বান্দার বাসিন্দারা। খেয়াইবান্ধা গ্রামে উন্নয়নের মূল চালিকা শক্তি যৌথ খামার। গ্রামের প্রায় প্রত্যেক পরিবারেরই নিজস্ব চাষের জমি রয়েছে। পাশাপাশি গ্রামের একটি বড় জমিতে যৌথ চাষ করেন গ্রামবাসীরা। চাষ থেকে আসা টাকা খরচ হয় গ্রামের সার্বিক উন্নয়নে। রাস্তা সংস্কার, কমিউনিটি হল, কোচিং সেন্টার থেকে দাতব্য চিকিৎসালয় সবই গড়ে তুলেছেন গ্রামবাসীরা। 15 বছর ধরে যৌথ খামারে ভর করে আত্মনির্ভর খেয়াইবান্ধা। চাষটা আমরা গ্রামের সকলে মিলে করি, গোটা গ্রামবাসীরাই চাষ করে। আমরা যেমন কমিউনিটি হলের বিভিন্ন কাজকর্ম করা হয়, কোনো ব্যক্তি শরীর খারাপ বা কিছু হয়েছে, মারা গেছে, তাদের কাছে কিছুটা সাহায্য করা। যেমন একটা কোচিং সেন্টার নিচে হয়েছে,
সেখানেও একটা পারিশ্রমিক মাস্টার রাখতে গেলে সেগুলো আমরা হেল্প করি। একটা ডাক্তারও আছে। নিজেদের গ্রামের উন্নয়ন কি আপনারাই করেন? আমাদের নিজেদের উন্নয়ন আমরা নিজেরাই করি, আমরা কারো অপেক্ষায় থাকি না। আমরা নিজেদের এই চাষবাস করে আমরা নিজেরাই সবটুকুই চেষ্টা করি, যতটা পারি ডেভেলপ করি। আমি একজন বিজেপি কর্মী, কিন্তু আমি বিজেপি কর্মী হলেও এখানে আমাদের এই যে আমাদের যৌথ চাষ বা গ্রাম উন্নয়নে যেটা হয়, আমরা যেটা করে থাকি, এখানে কোনো মানে তৃণমূল, সিপিএম, বিজেপি, এখানে কোনো আমাদের মধ্যে ভেদাভেদ কিছু নাই। সবাই মিলে একসাথেই আমরা কাজটা যৌথভাবেই করি। গ্রাম্য যেটা গ্রাম্য থেকেই মিটিয়ে নিই। মানে এখানে আমাদের যে থানা যেতে হবে কি কিছু সেই রকম কিছু হয় না। আমরা নির্দল হিসাবে মানে গ্রামের সমস্ত লোক মিলেই সবাই মিলে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক। কৌশিক, খেয়াইবান্ধা গোটা বাংলাকে শেখাচ্ছে নিজের উন্নয়ন নিজেকেই করতে হয়, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা একেবারে সময় নষ্ট। কিন্তু তাদের এই ভাবনা চিন্তা কেন? মানে গ্রামের উন্নয়ন গ্রামের মানুষই করছে, হ্যাঁ নিজেরা খেটেই সেই চাষ করে চাষের টাকা থেকে করছেন, কিন্তু এই ভাবনা চিন্তার উদয় কোথা থেকে? দেখো, গ্রামবাসীর তরফ থেকে যেটা বলা হয়েছে যে বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে গ্রামে কোনো উন্নয়ন হয়নি। তারা গ্রামের উন্নয়নের কথা বললে, কিছু প্রয়োজনের কথা বললে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হতো এবং একদম বলা যেতে পারে যে এই খেয়াইবান্ধা গ্রাম একদম বঞ্চিত ছিল। এরপরে কিন্তু গ্রামবাসীরা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা জমি লিজ নেবে এবং নিজেদের জমি চাষ করার পাশাপাশি প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পরিবারের সদস্য তারা সেই জমিতে তারা নিজেদের শ্রম দিয়ে চাষ করবে এবং এর ফলে যে আয় হবে সেই টাকা তারা গ্রামের উন্নয়নে তারা কিন্তু খরচ করবে। ঠিক এই কথা মতোই কিন্তু 15 বছর ধরে এই গ্রামের মানুষজন যৌথভাবে চাষ করে, জমি চাষ করে এবং একটা টাকা তারা প্রতি বছরই। বোঝাই যাচ্ছে প্রাক্তন সরকারের উপর একটা চরম হতাশা। সেই হতাশায় এই গ্রামের মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। নিজেরা পরিশ্রম করছেন, নিজেদের জমিতে চাষ করছেন, তার পাশাপাশি একটা বড় জমিতে চাষ করছেন গ্রামের প্রত্যেক মানুষ। সেই চাষের থেকে যে টাকা উপার্জন হচ্ছে তা গ্রামের উন্নয়নে খরচ হচ্ছে এবং সেই টাকায় কমিউনিটি হল হয়েছে, দাতব্য চিকিৎসালয় হয়েছে এবং আরো অনেক কিছু হয়েছে। আমাদের সকলের চাষের শেষে আমরা 10 বিঘা 15 বিঘা জায়গা অন্যান্য আমাদেরই মানুষের কাছে মানে ঠিকে করে আমরা চাষটা শুরু করি। গ্রামে কিছু দুস্থ ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা, কিছু চিকিৎসার জন্য আমাদের এবং চিকিৎসাটা যেখানে করবে সেইটা জায়গা তৈরি করা। আমরা চাষটা করার সুবাদে এই কাজগুলো আমরা আস্তে আস্তে করতে পেরেছি। গাছ লাগানো এবং কেউ হঠাৎ করে মারা গেছে তাকে বা হসপিটাল যাবে তাকে কিছুটা টাকা হাতে দিয়ে তাকে গ্রাম থেকে মানে পাঠানো হয়। এইগুলো আমরা আস্তে আস্তে আগাইছি। এটা 15 বছর একবারই কোনো রাজনৈতিক দল কেউ আমাদের বিরোধিতাও করে না, কেউ আমাদেরকে সাহায্যও করে না। আর এবার আপনাদের রাজ্যের বিভিন্ন জেলা মানে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা, পুরসভা থেকে পঞ্চায়েত, রাস্তার হাল দেখাই। দেখুন রীতিমতো বেহাল রাস্তার হাল। আমি একবার আর আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 5 উইন্ডোতে আপনাদের দেখাচ্ছি ইএম বাইপাস, পশ্চিম মেদিনীপুর, কাটোয়া। এদিকে দেখুন দেখাচ্ছি কলকাতা এবং সল্টলেকের রাস্তা। হাওড়া সেখানে রাস্তার কি অবস্থা আমরা দেখব। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো সুব্রতর কাছে। সুব্রত, বিভিন্ন জায়গার তো নাজেহাল অবস্থা, আর এই বর্ষার সময় আরো বেহাল রাস্তার অবস্থা হয়ে যায়। হাওড়া সেখানকার রাস্তার কি অবস্থা? দেখো, আমি তোমাকে প্রথমে সেই ছবিটা দেখাবার একবার চেষ্টা করছি, আমার ক্যামেরা পার্সনকে বলছি সেই ছবিটা দেখাতে। 1 মাস 2 মাস নয়, দীর্ঘদিন ধরে এই বালি থেকে হাওড়া যাবার দুটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। একটি হচ্ছে জিটি রোড এবং একটি হচ্ছে জে.এন. মুখার্জি রোড, বাঁধাঘাট হয়ে হাওড়া যাওয়ার রাস্তা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জে.এন. মুখার্জি রোড, অর্থাৎ বাঁধাঘাট যাওয়ার যে রাস্তা, অর্থাৎ বাঁধাঘাট হয়ে হাওড়া, সেই রাস্তার বেহাল দশা। সকালবেলা এখানে গুরুত্বপূর্ণ স্কুল রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখানে মানুষদের যেতে যেমন
যেমন বেগ পেতে হয়, এবং খানা খন্দে ভরা রাস্তা, বর্ষার জল জমে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ গাড়ির গতি কিন্তু একেবারে টলমলো, একেবারে স্লথ গতিতে চলছে গাড়ি। এবং পাশাপাশি স্কুলের বাচ্চারা, ছোট ছোট পড়ুয়ারা, তাদের এখানে তাদের যে ভ্যান, অর্থাৎ সেই ভ্যান, গাড়ি, বাইকে করে তারা স্কুলে যায়, নিত্যদিন কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, স্কুলে দেরি হয়ে যায়, রাস্তাঘাটের একেবারে বেহাল দশা তুমি দেখতে পাচ্ছ। রাস্তা কোথায় বলা যেতে পারে একেবারে খানাখন্দে ভরা রাস্তা, গোটা রাস্তাটাই নয়নজুলি হয়ে রয়েছে। হাওড়ার রাস্তার অবস্থা আমরা দেখলাম, এবার আমরা একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখি। ঝাড়গ্রাম থেকে আমার সহকর্মী তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, ঝাড়গ্রাম, সেখানকার রাস্তার কি অবস্থা? ঝাড়গ্রাম অর্থাৎ জঙ্গলমহল, এই জঙ্গলমহল ভ্রমণ প্রিয় জায়গা এবং এই সময় পর্যটকরা প্রতিনিয়ত এখানে আসেন এবং এসে বিমুখ হচ্ছেন। একেবারে জঙ্গলমহলের যে রাস্তাগুলি একেবারে ভাঙাফুটো হয়ে রয়েছে, কোথাও কোথাও 1 কোমর পর্যন্ত গর্ত রয়েছে। একবার দেখাবো চিত্রটা, এইখানে গেলে দেখা যাবে প্রায় 1 কোমর কাছাকাছি গর্ত। বিভিন্ন যে রাস্তাঘাট একেবারে বেহাল রয়েছে। বিনপুর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, জামবনি সহ একাধিক যে জায়গা রয়েছে, একাধিক ব্লক রয়েছে, সেই ব্লকের রাস্তা একেবারে বেহাল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই একেবারে নাজেহাল হয়ে উঠেছে। একেবারে আমরা দেখলাম বেহাল অবস্থায় রয়েছে, বেহাল অবস্থা। আর এবার আমরা একটু বেহালার দিকে নজর রাখি, মানে আমরা শহর কলকাতার দিকে নজর রাখবো। বেহালা, সেখানের কি অবস্থা আমরা জানবো। সৌভিক রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সৌভিক, এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো আর সেখানকার রাস্তাঘাটের কি অবস্থা? আমি তোমাকে প্রথমেই রাস্তাটা দেখাবো। এটা হচ্ছে তারাতলা থেকে খিদিরপুর আসবার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা তারাতলা রোড, নেচার পার্ক রোড, এবং এই রাস্তার অবস্থা প্রায় 3 কিলোমিটার। মারাত্মক খারাপ অবস্থা, প্রত্যেকটা জায়গায় খানাখন্দতে ভর্তি। এবং যেটা সাধারণ মানুষের বক্তব্য যে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে রাবিশ দিয়ে। তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু যে বুলডোজার চলে এসছে এবং প্রচুর পরিমাণে রাবিশ এখানে জমা করা হয়েছে। এই রাবিশ দিয়ে রাস্তা সারাই হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, যখনই রাস্তা খারাপ হয় এই রাবিশ ফেলে সেই রাস্তার গর্ত ভরাট করা হয়, আবার ঠিক বৃষ্টি হলে সেই রাবিশ সরে যায়, সরে গিয়ে আবার নতুন করে গর্ত তৈরি হয়। সাধারণ মানুষের বক্তব্য প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে কিন্তু চলাফেরা করতে হচ্ছে। আশেপাশে 3-4টে স্কুল রয়েছে, সেই স্কুলে ছাত্রছাত্রীরা যখন যাতায়াত করে তখনও কিন্তু তাদের সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে। আমি একজন অটো চালককে এখানে পেয়ে গেছি, আমি কথা বলার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলা যাবে? দেখো, এখানে যারা ড্রাইভাররা রয়েছে সেই ড্রাইভারদের সঙ্গে আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব, কারণ এই যে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আমি একবার আমার চিত্র সাংবাদিককে একটা গর্ত দেখাতে বলবো। তুমি শুধু দেখো যে গর্তটা কতটা বড় একটি গর্ত, এবং এই গর্তের উপর থেকেই কিন্তু প্রত্যেক দিন গাড়ি যাচ্ছে এবং সাধারণ মানুষের কিন্তু সাংঘাতিক রকম অসুবিধা হচ্ছে। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনারা তো প্রত্যেক দিন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন, রাস্তার কি অবস্থা? রাস্তার খুব দুরবস্থা। খুব দুরবস্থা। কতদিন ধরে এইরকম অবস্থা হয়ে রয়েছে? বছর খানেক। কোনো সারাইয়ের কাজ বাজ কিছু হয় না? কিচ্ছু হচ্ছে না। এই দুর্ঘটনা ঘটে তো মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টও হয়। অর্থাৎ তুমি বুঝতে পারছো মাঝে মধ্যেই কিন্তু দুর্ঘটনা ঘটে। তুমি এখন রাস্তাটা দেখো, যে দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক রজত, কি অবস্থা, এবং সেখান থেকেই কিন্তু গাড়ি চলাচল করছে। এই রাস্তার উপর দিয়ে গাড়ি চলাচল করতে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই অসুবিধা হয়। তুমি দেখতে পাচ্ছ রাবিশ ফেলে সেই রাস্তার যে গর্ত ভরাট করা হচ্ছে। কিছুক্ষণ আগে এটাই বলছিলাম যে ভরাট করা হচ্ছে, কোনো রকম রোলার করা হচ্ছে না, পিচ করা হচ্ছে না। যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই রাবিশ। আমরা দেখেছি এই রাস্তা সারায় স্থায়িত্ব বেশি দিন থাকে না, বড় জোর 1.5 মাস থেকে 2 মাস, এবং তারপর আবারও কঙ্কাল সাত দশাটাই সামনে চলে আসে। সৌভিক, সঙ্গে থাকো, আমরা আরো একবার হাওড়ার দিকে নজর রাখবো। সুব্রত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুব্রত, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো ওটা যে রাস্তা সেটা কিন্তু বোঝার উপায় নেই, কারণ ওটা পুরোপুরি নয়নজুলি লাগছে। ওখানকার স্থানীয় মানুষ, তাদের তো এটা রীতিমতো নরক যন্ত্রণা, মানে বর্ষা আসলেই তারা আতঙ্কে থাকে। দেখো, একেবারেই তোমাকে সেই ছবিটা আরেকবার আমি দেখাবো। রাস্তা কোথায়, এ তো একেবারে সেই ভেঙে যাওয়া নয়নজলির মতো অবস্থা। গাড়ি যেভাবে চলছে, পাশাপাশি ছোট ছোট বাচ্চারা সেখানে প্রতিনিয়ত স্কুলে যায়, দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। দিদি, আপনারা তো এখান থেকে রোজ যাচ্ছেন, কি চাইছেন? ইমিডিয়েটলি রিপেয়ারিং চাইছে। এই ছোট ছোট বাচ্চারা স্কুল ইউনিফর্ম পরে আসছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তোমরা তো রোজ স্কুলে যাচ্ছ, কি দেখছো? এটা তো রাস্তা নেই। আর বলো কি চাইছে?
কি চাইছো তোমরা? রাস্তাটা ঠিক হওয়াই দরকার। রাস্তাটা ঠিক না হলে কতটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে, অনেকটা অসুবিধা হচ্ছে। তুমি একেবারে বুঝতে পারছো মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। বিগত সরকার সেই সময় থেকে এই রাস্তার এই দশা, বর্তমানে নতুন সরকার এসছে। আমি একটু কথা বলে নেবো আরেকবার। এই যে রাস্তা তো নেই, এটা ডেথ ট্র্যাপ হয়ে গেছে, এটা মৃত্যুকূপ। যখন তখন এই যে স্কুলের স্টুডেন্ট আমরা নিয়ে যাই, কি ভয়ে ভয়ে, সে চিন্তার বাইরে। এই রাস্তা সারানোটা তো দীর্ঘদিন ধরে এরকম অবস্থা, কি চাইছে? 15 বছর ধরে হয়েছে। এবার এই বর্ষাকালটা যদি একটু রিপেয়ার ওয়ার্কটা করে দেয় অ্যাটলিস্ট, তাহলে বাচ্চারা বেহালা বিভিন্ন জায়গার ছবিটা আমরা দেখছি, রীতিমতো ক্ষুব্ধ সেখানকার সাধারণ মানুষজন। আমরা এবার উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখি। আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এই উত্তরবঙ্গের রাস্তাঘাট নিয়ে এমনি মানুষ আশঙ্কে থাকে, কারণ পাহাড় সমতল একসঙ্গে, সেখানে সামান্য বৃষ্টিতেই ধসপ্রবণ এলাকা হয়ে রয়েছে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা কোন জায়গা এবং সেখানকার রাস্তাঘাটের কি অবস্থা? দেখো, আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তার নাম ভিআইপি রোড, কিন্তু নাম শুনে হাসলে হবে না, বাস্তবেই এটা ভিআইপি রোড। কিন্তু রাস্তার যা হাল, সেই হাল দেখে একে ভিআইপি রোড না বলে কেউ যদি অন্য কোনো নাম দেন নিঃসন্দেহে দিতে পারেন। দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা, গোটা রাস্তা জুড়ে খানাখন্দে ভরা, ভরা বর্ষায় জল জমে পুকুরের মতো পরিস্থিতি। এই রাস্তাতেই প্রচুর ভিআইপি গাড়িও চলাচল করে, সাধারণ মানুষ চলাচল করে। একজন স্কুটি নিয়ে আসছেন, এই যে কোনোভাবে আমি একটু কথা বলবো, দাদা দাঁড়িয়ে যাবেন। এই যে রাস্তার নাম তো ভিআইপি রোড, কিন্তু ভিআইপিরাই কি যাতায়াত করছেন এভাবে? এইভাবেই করতে হচ্ছে। খুব বাজে অভিজ্ঞতা, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটছে। তো একটা আশা করি আরও বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। এইভাবে প্রত্যেক দিন আমাদের রিস্ক নিয়ে যেতে হচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে একটা সবারই একটা রয়েছে, তো দ্রুত তাড়াতাড়ি কাজ সম্পন্ন হোক সেটা আমি আর্জি করছি। এই আর কি। একদম শুনতেই পেলে বাসিন্দারা কি বলছেন। শিলিগুড়ির ক্ষেত্রে ফুলেশ্বরী মোড় থেকে ইস্টার্ন বাইপাসের দিকে কানেক্ট করে এই রাস্তাটি, খুব পাশেই কিন্তু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রেক পয়েন্ট রয়েছে, তার পাশাপাশি ইন্ডিয়ান অয়েলের যে রেক পয়েন্ট আছে সেখান থেকে, সেই টার্মিনাল থেকে হাজার হাজার এটা নাকি ভিআইপি রাস্তা, কিন্তু এ তো দেখে পুকুর লাগছে রীতিমতো। ধন্যবাদ তোমাকে।